আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। করোনার এই মহামারীকালীন সময়ে আশা করি তোমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনার বিষয় হলো ধ্বনি এবং বর্ণ। প্রথমেই আলোচনা আসা যাক ধ্বনি। ধ্বনি কাকে বলে? সাধারণত আমরা ধ্বনি বলতে বোঝাই কোনো কিছুর আওয়াজকে। আসলে ব্যাকরণগতভাবে কোনো কিছু আওয়াজকেই ধ্বনি বলে না। ধ্বনি বলতে বোঝায় মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি আওয়াজকেই ধ্বনি বলে। বিষয়টা কি দাঁড়ালো? মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি। এখন একটা প্রশ্ন এসে যায় যে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হলো ধ্বনি সৃষ্টিতে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়ে থাকে ওইগুলোকে একসাথে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রগুলোকে কি? ফুসফুস। প্রথমে আমরা আলোচনা আনতে পারি ফুসফুস, কারণ ফুসফুস থেকে বাতাস বের হলেই বিভিন্ন অঙ্গে ধাক্কা লেগে বা স্পর্শ করে শব্দ তৈরি হয়। ফুসফুস, তারপরে আছে উপরে উঠলে গলনালী, তারপরে আছে আমাদের ভোকাল কর্ড, যাকে স্বরযন্ত্র বা স্বরতন্ত্রী বলি। তারপরে আছে জিহ্বা, তালু, দাঁত, দাঁতের গোড়ালি, ঠোঁট, নাক ইত্যাদি একত্রে বাকযন্ত্র। এই বাকযন্ত্রগুলো আমাদের ধ্বনি সৃষ্টিতে সহযোগিতা করে থাকে। তো ধ্বনিকে আবার বলা হয়ে থাকে ভাষার মৌলিক উপাদান। যেমন ভাষাতে আমরা এক বা একাধিক অর্থবোধক ধ্বনি যখন আমরা ধ্বনি মিলে যখন মনের ভাব প্রকাশ করি তখন সেটা হয় ভাষা। কি হলো বিষয়টা? এক বা একাধিক অর্থবোধক ধ্বনি মিলে আমাদের কি মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করি তখন সেটা হয় ভাষা। আর এই ভাষাকে বিশ্লেষণ করলে আমরা দেখি এক বা একাধিক বাক্যের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাক্যকে বিশ্লেষণ করলে আমরা পাই বিভিন্ন প্রকার শব্দকে বিশ্লেষণ করে পাই বিভিন্ন প্রকার ধ্বনি। আর ধ্বনি হলো ভাষার মৌলিক একক। আবার ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি? ব্রিটিশ বিজ্ঞানী ড্যানিয়েল জোন্স স্বরধ্বনিকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন যে ফুসফুস থেকে আগত বাতাস মুখ গহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে তাকে স্বরধ্বনি বলা হয়ে থাকে। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণে ফুসফুস থেকে আসা বাতাস মুখে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, বিনা বাধায় উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলোকে স্বরধ্বনি বলা হয়ে থাকে। আবার স্বরধ্বনি প্রকারভেদে আলোচনা করলে আমরা বলতে পারি স্বরধ্বনি দুই প্রকার। স্বরধ্বনির প্রকারভেদে আবার স্বরধ্বনি দুই প্রকার: মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি ওই স্বরধ্বনিকে বলা হয় যে স্বরধ্বনি নিজস্বতা আছে এবং অন্য কোনো স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে মৌলিক স্বরধ্বনি বলি। বাংলা বর্ণমালায় বাংলা ধ্বনিবালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। সেগুলো হলো অ, আ, রসই, ও, উ, এ, এ, এরকম 7টি ধ্বনি রয়েছে আমাদের মৌলিক। যৌগিক ধ্বনি হলো যে ধ্বনিগুলো উচ্চারণে অন্য একটি স্বরধ্বনির সহযোগিতা লাগে, যার নিজস্বতা নাই, সেই ধ্বনিগুলোকে বলা হয়ে থাকে
যৌগিক স্বরধ্বনি, যেমন ওই এবং অ। ওই ধ্বনি উচ্চারণ করতে অরসি দুইটা স্বরধ্বনি মিলে হয়ে থাকে অয়। আবার যদি অ উচ্চারণ করি, অ এবং উ এই দুইটি ধ্বনি মিলে উচ্চারিত হয়ে থাকে অ। তো এভাবে যৌগিক স্বরধ্বনিগুলি দেখা যায় তাদের নিজস্বতা নেই এবং উচ্চারণ করতে গেলে আরেকটি ধ্বনির সহযোগিতা নিয়ে সে উচ্চারিত হতে হয়। এজন্য এ ধরনের স্বরধ্বনিকে বলা হয়ে থাকে যৌগিক স্বরধ্বনি। বাংলা ধ্বনিমালায় যৌগিক স্বর ও চিহ্ন আছে মাত্র দুটি, ওই এবং ঔ, কিন্তু স্বরধ্বনি আছে 25টি। আবার কোনো ধ্বনিবিদ বলেছেন স্বরধ্বনি 32টি। মানে প্রয়োগ আছে, ব্যবহার আছে 32টি অথবা 25টি, কিন্তু বর্ণ বা চিহ্ন বাস্তব রূপ আছে মাত্র দুইটি, ওই এবং অ। আসা যাক ব্যঞ্জন ধ্বনিতে। ব্যঞ্জন ধ্বনি হলো স্বরধ্বনির ঠিক উল্টো, বিপরীত দিক। স্বরধ্বনি উচ্চারণে মুখ গহ্বরে কোথাও বাধা লাগে না, আর ব্যঞ্জন ধ্বনি হলো বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে আগত বাতাস মুখ গহ্বরে এসে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেই ধ্বনিগুলোকে বলা হয়ে থাকে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিকে আমরা বিভিন্ন উপায়ে ভাগ করতে পারি, উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের রীতি অনুযায়ী। এইরকমভাবে আমরা বিভিন্ন উপায়ে ভাগ করতে পারি। তো এই বিষয়ে আমরা পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিন্যাস নিয়ে। পরবর্তী আমাদের আলোচনা আছে বর্ণ। বর্ণ কি? বর্ণ হলো আমাদের ধ্বনি তো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সেটা আমরা আওয়াজ শুনি, কিন্তু বাস্তব রূপ নেই, তার একটা বাস্তব রূপের প্রয়োজন। তো এই বাস্তব রূপের প্রয়োজন থেকে যখন ধ্বনিকে বাস্তব রূপ বা আকার আকৃতি দেওয়া হয়, ওই আকৃতিটাকে বলা হয় বর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণ এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আছে। স্বরধ্বনির যে বাস্তব রূপ, আমরা সেই বাস্তব রূপকে বলতে পারি স্বরবর্ণ, এবং ব্যঞ্জনধ্বনির যে বাস্তব রূপ দিয়ে থাকে, যে বাস্তব রূপকে আমরা বলে থাকি ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণ আছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ আছে আমাদের 29টি। তারপরে আছে আমাদের বর্ণমালা। তো বর্ণমালা হলো সবগুলো বর্ণকে একত্রিত করে যে একত্রিতকরণ, মানে সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। আমরা ফুলকে একত্রে করে সাজাই ফুলের মালা, তো বর্ণগুলোকে একত্র করে আমরা সাজিয়েছি বর্ণমালা। পরবর্তীতে আছে আমাদের বর্ণের রূপ। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ প্রত্যেক বর্ণের দুটি রূপ আছে, একটি হলো পূর্ণরূপ, অপরটি হলো সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণরূপ আছে, সংক্ষিপ্ত রূপও আছে। পূর্ণরূপ হিসাবে স্বরবর্ণ শব্দের প্রথমে বসতে পারি, মাঝেও বসতে পারি, শেষেও বসতে পারি, এ হলো তার অবস্থান। আবার স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে বসতে পারে, তা হলো আরেকটি অবস্থান। স্বরবর্ণ যখন সংক্ষিপ্ত আকারে বসে তখন সেটাকে আমরা বলি কার। সংক্ষিপ্ত স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি কার। যেমন আমাদের বর্ণমালায় স্বরধ্বনি আছে 11টি, এর মধ্যে শুধুমাত্র একটি বর্ণ বা ধ্বনি ছাড়া বাকি সবগুলোতেই কার আছে। একটি হলো স্বরে অ। স্বর ছাড়া বাকি 10টিতেই সংক্ষিপ্ত রূপ আছে। আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, একার, ঐকার, ঔকার, এরকম
10টিরই কার আছে। আর ব্যঞ্জনবর্ণে আমাদের দুটি রূপ আছে, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ হিসাবে শব্দের প্রথম বসতে মাঝে বসতে পারে, শেষে বসতে পারে। সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা যখন ব্যবহার করি, শব্দে যখন ব্যঞ্জনবর্ণগুলো সংক্ষিপ্ত বা একটু পরিবর্তন করে আমরা ব্যবহার করি, তখন তাকে বলা হয়ে থাকে ফলা। তাহলে কি দাঁড়ালো? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 11টির মধ্যে 10টির, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 29টির মধ্যে 6টি বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, আর অন্যগুলোর সংক্ষিপ্ত রূপ নেই। তার মধ্যে প্রথমে আসে নফলা, দন্তন্য মূর্ধন্য দুটি মিলে নফলা। তারপরে আছে নফলার মধ্যে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি চিহ্ন, ভিন্ন, যত্ন। তারপরে আছে আমাদের জফলা। জফলার মধ্যে আছে খ্যাতি, ট্যাঙ্ক, ব্যাংক। তারপর আমরা ব্যবহার করি বফলা, স্বাধীন, স্বচ্ছ, পক্ষ, ধনী। তারপরে আমরা ব্যবহার করে থাকি রফলা। রফলা হিসেবে আমরা যেমন ক্রয়, গ্রহ। রেফ হিসেবে আমরা রফলাকে সংক্ষেপে ব্যবহার করে থাকি কর্ণ, বর্ণ, স্বর্ণ। তারপরে আমরা ব্যবহার করি লফলা, বাল্মীকি, গ্লানি, অম্লান, গ্লাস, ক্লান্ত। তাহলে আমাদের ফলা হিসেবে আমরা পেয়েছি 6টি বর্ণ, ন, ম, ব, জ, র, ল। এই 6টি বর্ণ হলো আমাদের ফলা হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার কোনো বর্ণ হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং যখন সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহৃত হয় তখন তার নাম পরিবর্তন আমরা বলে থাকি ফলা। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।